প্রথমত আমরা জানবো দো এবং অলদো সম্বন্ধে। সো দো এবং অলদো এই দুইটির মিনিং কিন্তু এক, অর্থাৎ যদিও। এখন এখানে একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা অর্থাৎ শর্তটি আমাদেরকে মেনটেন করতে হবে, মেনে চলতে হবে। কিরকম? দেখুন, আমাদের দো অলদো যদি কোনো সেন্টেন্সে আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স করতে দেওয়া হয়, তাহলে মনে রাখতে হবে যে একটা দো যুক্ত ক্লজ থাকবে আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ক্লাসটি যারা করেননি তারা অবশ্যই ক্লাসটি আমার ডেসক্রিপশন বক্স থেকে করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না ক্লজ সম্বন্ধে। ক্লজটি ভালোভাবে বুঝলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং অনেক হায়ার লেভেলের গ্রামারও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? সো আমরা অবশ্যই ক্লাসটি করে নিব। সো এখন আমরা কন্ডিশন সম্বন্ধে একটু, অর্থাৎ যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সম্বন্ধে ভালোভাবে দেখি। মনে রাখবেন, দোযুক্ত যে ক্লজটি থাকে সেই ক্লজটি অবশ্যই হবে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমি কথাটা একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করি। দেখুন, মনে রাখবেন, এখানে যদি কোনো কথা পজিটিভ থাকে তাহলে অ্যান্সারটা হবে নেগেটিভে। সো এই কথাটি আপনারা অনেকে বুঝেন নাই। সো দেখুন, আমি এখানে একটা হাসির মুখ দিলাম, অর্থাৎ স্মাইল ফেস, সেখানে দেখুন ক্রাইং ফেস। সো এখানে সে হাসছে, সেখানে সে কাঁদছে। সো এটা দ্বারা আমি কী বুঝাইছি? সো এটা দ্বারা বোঝাচ্ছি এরকম, দেখুন, যখন আমরা কোনো কথাকে এভাবে বলি, যেমন আমরা বলি সে যদিও পড়াশোনায় ভালো ছিল, সে জীবনে কোনো উন্নতি করতে পারেনি। খেয়াল করুন, আমরা প্রথমত আমরা বলেছিলাম যে সে যদিও পড়াশোনায় ভালো ছিল, এটা একটা পজিটিভ কথা, কিন্তু সে কি ভালো করতে পারেনি, কি মানে কোনো সাফল্য সে পায়নি। সো আমরা মনে রাখতে হবে যে দো অলদো যখন আমরা ব্যবহার করব, তখন একটা কথা আমাদেরকে পজিটিভে বলতে হবে আর একটা কথা আমাদেরকে নেগেটিভে বলতে হবে। সো এই বিষয়টা আমরা ভালোভাবে মনে রাখতে হবে। সো আমি এখানে মোট দুইটা এক্সাম্পল দিয়েছি। সো দুইটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই, যেমন যদিও সে পড়েনি, দেখুন, যদিও সে পড়েনি, সে পরীক্ষায় ভালো করেছে। সো সে না পড়েই পরীক্ষা ভালো করছে। সো আমরা কি বললাম? অলদো হি ডিডেন্ট রিড, যদিও সে পড়েনি, অলদো, খেয়াল করুন অলদো। এখন এটা কেন ডিপেন্ডেন্ট ক্লজ? খেয়াল করলে দেখুন, আমরা যদি এখানে এই কথাটা না বলি, হি ডিড ওয়েল ইন দ্য এক্সামস, খেয়াল করুন, যদিও সে পড়েনি, অর্থাৎ অলদো হি ডিডেন্ট রিড। সো আমরা যদি এটা বলি, আমার মনে কিন্তু কোয়েশ্চেন আসতেছে যে যদি সে পড়েনি তারপর কি হয়েছে, তারপর কি ঘটনাটি হয়েছে। সো আমি পুরো অ্যান্সারটি পাচ্ছি না। সো যদিও সে পড়েনি, এটা হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো অলদোর সাথে যুক্ত যেই, অর্থাৎ অলদো যদি থাকে কোনো সেন্টেন্সে, অর্থাৎ কোনো জায়গায় যদি অলদো থাকে, তাহলে সেটা অবশ্যই একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে। সো দেখুন, অলদো হি ডিডেন্ট রিড, হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, যদিও সে পড়েনি, সে পরীক্ষায় ভালো করেছে। সো একটা কথা মনে রাখবেন যে যদি কোনো সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, যদি কোনো সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, প্রথম ক্লজটি যা হয় পরের ক্লজটিও তা হয়। আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, প্রথম ক্লজটি যা হয় পরের ক্লজটিও তা হয়। তার মানে হচ্ছে প্রথম ক্লজটি যে টেন্সে হবে, পরের ক্লজটিও সেই টেন্সে হবে। প্রথম ক্লজটি যদি পাস্ট হয়, পরের ক্লজটিও পাস্ট হবে। প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট হয়, পরের ক্লজটিও প্রেজেন্ট হবে। যেমন দেখুন, এখানে ডিড, এটা হচ্ছে পাস্টে আছে, এখানেও ডিড, এটাও পাস্টে আছে। তাহলে খেয়াল করুন, যদিও সে পড়েনি, সে পরীক্ষায় ভালো করেছে, হি ডিড ওয়েল ইন দ্য এক্সামস। সো আমরা কি বললাম? একবার যখন অলদোর সাথে খারাপ কথা ছিল, অর্থাৎ পড়েনি কিন্তু সে পরীক্ষায় ভালো করেছে, সো আমরা নেগেটিভ কথা থেকে পজিটিভ কথা বললাম, সে না পড়েও পরীক্ষায় ভালো করেছে। আমরা এবার দেখুন নেগেটিভ থেকে পজিটিভ বললাম। সো আবার দেখুন, পজিটিভ টু নেগেটিভ কীরকম হবে? পজিটিভ টু নেগেটিভ কীরকম হবে? দেখুন, যদিও সে অনেক পড়েছে, সে পরীক্ষায় ফেল করেছে। অলদো হি হ্যাজ রিড এ লট, যদিও সে, খেয়াল করুন অলদো, এটাও ডিপেন্ডেন্ট ক্লজ।
মনে রাখতে হবে যে অলদো যুক্ত বা যে কোনো কনজাংশন যুক্ত ক্লসই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লস। সো এটা সম্বন্ধে আমি ক্লসের ক্লাসে খুব ভালোভাবে বলছি, অর্থাৎ এটা সম্বন্ধে আমি ক্লসের ক্লাসে খুব ভালোভাবে বলেছি যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লস, ঠিক আছে। সো অলদো হি হ্যাজ রিড এ লট, যদিও সে অনেক পড়েছে, দেখুন অনেক পড়েছে, হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। সো দেখুন আগের ক্লসটি যে টেন্সে, পরের ক্লসটিও সেই টেন্সে, প্রেজেন্ট খেয়াল করলেন তো। সো আমি আবার দেখুন অলদো, ঠিক আছে, অলদো হি হ্যাজ রিড এ লট, অর্থাৎ এখানে সে বলেছে পজিটিভ কথা, সে অনেক পড়েছে, আবার নেগেটিভ কথা সে ফেল করেছে। খেয়াল করলেন যদিও সে পড়েছে সে পরীক্ষায় ফেল করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে একবার পজিটিভ কথা আর একবার নেগেটিভ কথা। সো মনে রাখতে হবে যে যদি কোনো অর্থাৎ দো অলদো যুক্ত কোনো সেন্টেন্সে যদি কোনো ক্লজ যদি পজিটিভ হয় তাহলে পরের ক্লজটি অবশ্যই কী হবে, নেগেটিভ হবে, বা যদি একটা ক্লজ যদি নেগেটিভ হয় পরের ক্লজটি অবশ্যই পজিটিভ হবে, অর্থাৎ পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। সো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না দো অলদো দিয়ে কোনো কিছু আসলে। সো আমরা এবার যাও পরবর্তীতে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটার মিনিং হচ্ছে যাতে, যাতে, ঠিক আছে। এখন আমরা এটা নিয়ে একটু জানবো। দেখুন মনে রাখতে হবে যে সো দ্যাটের আগের যে ক্লজটি থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের যে ক্লজটি থাকবে সেখানে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট ক্যান, মে এবং ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, ঠিক আছে। আমরা জানি যে মডেলের পরে সবসময় ভার্ব ওয়ান হয়, সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। পাস্ট টেন্স থাকলে সোডেড তো হবে, অর্থাৎ সোডেটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে অ্যান্সার হবে কুড বা মাইট। ক্যানের পাস্ট হচ্ছে কুড, মের পাস্ট হচ্ছে মাইট, তারপর হবে ভার্ব টু। এই জিনিসটা ভুল, এখানে ভার্ব টু হবে না, এখানে হবে ভার্ব ওয়ান। সো এবার আমরা এক্সাম্পলে আসি। সে পড়ছে যাতে করে সে পরীক্ষায় ভালো করতে পারে। হি ইজ স্টাডিং, সে পড়ছে সো দ্যাট, যাতে করে হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, ঠিক আছে। সে পড়ছে, হি ইজ স্টাডিং সো দ্যাট, খেয়াল করুন প্রথম টেন্সটি আছে প্রেজেন্টে, সো আমরা এখানে কি লিখলাম, ক্যান লিখলাম। সো দ্যাটের পরে কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান, তারপর যা আছে তা, অর্থাৎ এক্সটেনশন। সো দ্যাট হি ক্যান ডু, ক্যানের পরে ভার ওয়ান, ডুটা হচ্ছে আমার ভার ওয়ান। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সো দ্যাট থাকলে আগের টেন্স যা হবে, আগের টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের টেন্সটি হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। আর দেখুন পরেরটি, সে তাড়াতাড়ি ঘুমিয়েছিল যাতে করে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। ঘুমিয়েছিল পাস্ট টেন্স, শি ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, শি ওয়াজ অ্যাসলিপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুমিয়েছিল। ইন অর্ডার ডেট বা সো ডেট আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। সো ইন অর্ডার ডেট, তারপর সাবজেক্ট প্লাস কুড প্লাস দেখুন ভার্ব ওয়ান। সো মনে রাখতে হবে যে সো ডেট থাকুক বা ইন অর্ডার ডেট থাকুক, এর আগের টেন্স যদি প্রেজেন্ট হয় পরের অংশ ক্যান দিয়ে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। আগের টেন্স যদি পাস্ট হয় তাহলে পরে হবে শি, অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান। ওইটা হচ্ছে আমার ভার্ব ওয়ান বা প্রেজেন্ট টেন্স বা কি, বা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। সো এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যদি আমরা কারেক্টলি ইংলিশটা বুঝতে চাই। সো এগুলো ভালোভাবে পড়লে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এবং যে কোনো জায়গায়, অর্থাৎ আমরা ইংলিশের যে কোনো ভুল বের করতে পারবো খুব সহজভাবে। সো এই বিষয়গুলো মনে রাখা খুবই জরুরি ইংলিশ স্পোকেনের জন্য। সো আমরা এবার পরেরটাতে যাই। দেখুন অ্যাজ ইফ, অ্যাজ দো, এই দুইটার মিনিং হচ্ছে এমন ডট ডট যেন, এমন ডট ডট যেন। কীরকম দেখুন, অ্যাজ ইফ অ্যাজ দো, এটার মানেটা আমি বললাম এমন ডট ডট যেন, কেন আমি এখন বুঝাচ্ছি। প্রেজেন্ট টেন্স যদি থাকে মনে রাখতে হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট, আগের অংশ যদি পাস্ট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। সো এটা মনে রাখবেন, আগের অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডেফিনিট, আগের অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট। সো অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে আমরা এখন পড়ব শি, হি স্পিক্স, হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। খেয়াল করুন হি স্পিক্স,
সে বলে, হি স্পিক্স, খেয়াল করুন এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যেহেতু পরের অংশটা হবে পাস্ট টেন্স। হি স্পিক্স অ্যাজ, তো এর পরে হবে কি হি নিউ, অর্থাৎ ভার্ব টু, সাবজেক্টের পরে ভার্ব টু। খেয়াল করুন সে এমনভাবে কথা বলে যেন, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। ঠিক আছে, সে এমনভাবে কথা বলে যেন, যেন খেয়াল করুন আমরা এখানে কী বললাম, এমন যেন। এখন এমনভাবে কথা, এখন এমন ডট ডট কেন দিলাম, কথা বলে যেন। সো আমরা এই জন্য এখানে বললাম এমন ডট ডট যেন। ঠিক আছে, সেন্টেন্সে যখন বসবে তখন একটা মিনিং আসবে। সো সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। সো আগের অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স। আগের অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট। কিরকম, হি স্পোকস, এটা হচ্ছে আমার পাস্ট টেন্স। অ্যাজ ইফ এর আগে পাস্ট টেন্স, তাহলে পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে খেয়াল করুন হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। সো হ্যাডটা হচ্ছে আমার হেডের পরে ভার্ব থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। সো সে এমনভাবে কথা বললো, খেয়াল করুন বললো মানে কি পাস্ট টেন্স, যেন সে সব জানতো। খেয়াল করুন তাহলে আমার পাস্ট টেন্সটা খুব ভালোভাবে এখানে আমরা ক্লিয়ার হতে পারলাম যে আগের অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট। আগের অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। সো এই বিষয়টা মনে রাখলে আমাদের কোনো সমস্যা হবে না যদি পরীক্ষা এগুলো নিয়ে আসে। লেট অ্যালোন এর মানে হচ্ছে তো দূরের কথা, তো দূরের কথা বা তো ভাবাই যায় না। সো এই বিষয়টা বা লেট অ্যালোন এই বিষয়টা আমাদের খুব কাজে লাগবে। আমরা যারা ফেসবুক ইউজার তারা বিভিন্ন জায়গায় ইংলিশে বিভিন্ন কমেন্ট, বিভিন্ন মেসেজ এগুলো লিখতে অনেক কাজে লাগবে লেট অ্যালোন। সো লেট অ্যালোন এই যে বিষয়টা নিয়ে আমি একটু বলি। দেখুন, আই অ্যাম আনএবল টু বাই নোকিয়া 1100, অর্থাৎ আমি নোকিয়া 1100 কিনতে পারি না, রেডমি নোট 7 কেনা তো দূরের কথা। ঠিক আছে, অর্থাৎ আমি তো নোকিয়া 1100 কিনতে পারি না, আবার আমি রেডমি নোট 7 কিনবো। অর্থাৎ এটা মানে হচ্ছে ভাবাই যায় না যে রেডমি নোট 7 কিনবো, অর্থাৎ দূরের কথা। অর্থাৎ আই এম আনএবল টু বাই নোকিয়া 1100, আমি নোকিয়া 1100 কিনতে অক্ষম। লেট অ্যালোন রেডমি নোট 7, অর্থাৎ লেট অ্যালোনের পরে রেডমি নোট 7 ইউজ করলাম, এটা কিন্তু নাউন। এখন কথা হচ্ছে লেট অ্যালোনের পরে আমরা নাউন বসাতে পারি, অ্যাডজেক্টিভ বসাতে পারি, ভার্বও বসাতে পারি। সো এখানে কোনো কি নেই, রেস্ট্রিকশন নাই, যে কোনো কিছু বসাতে পারি, কিন্তু সেন্টেন্সটা অবশ্যই কারেক্ট হতে হবে। আবার দেখুন, আই এম আনএবল টু ওয়াক, আমি হাঁটতেই পারি না, লেট অ্যালোন রান, আবার দৌড়াবো। দেখুন, আমি হাঁটতেই পারি না, দৌড়ানো তো দূরের কথা। লেট অ্যালোন রান মানে কি, দৌড়ানো তো দূরের কথা। লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা, লেট অ্যালোন রান। ঠিক আছে, আই এম আনএবল টু ওয়াক, লেট অ্যালোন রান, দৌড়ানো তো দূরের কথা। আবার দেখুন, পিয়াল ক্যান নট স্ট্যান্ড বিফোর সামিয়া, অর্থাৎ পিয়াল যে আছে সে কি করতে পারে না, সামিয়ার সামনেই দাঁড়াতে পারে না। ঠিক আছে, লেট অ্যালোন প্রপোজ, মানে প্রপোজ করা তো দূরের কথা। সো লেট অ্যালোনের পরে এখানে ভার্ব আছে, এখানেও লেট অ্যালোনের পরে ভার্ব আছে, এখানে আবার লেট অ্যালোনের পরে আছে নাউন। সো আমি মনে করি এই গ্রামারটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যে লেট অ্যালোন দিয়ে কিভাবে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি বা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে কীভাবে পুরো বিষয়টি আমরা ফিল আপ করতে পারবো। কমপ্লিটিং সেন্টেন্সে আমাদেরকে কী করতে হবে, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে এভাবে। সো আমি মনে করি যে আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও অনেক ভিডিও করতে আগ্রহ পাই। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবের পারে আমাদের মনে আরও উৎসাহ জাগাতে আরও অনেক ভিডিও করার জন্য। সো ধন্যবাদ সকলকে।